কাঁটা দিয়ে কাঁটা তোলা হচ্ছে সব থেকে ভালো। তাই উপযুক্ত পথটাই ভারত ধরেছে। এবার আপনারা অপেক্ষা করুন। এই আগস্টের মধ্যে, আমি আজকে আগাম ঘোষণা করে দিলাম, লিখে রেখে দিন, এই আগস্টের মধ্যে তারেক রহমান সরকার গদি উল্টাবে। এখন তিনি লন্ডন পালাবেন না কোথায় যাবেন সেটা তিনিই ঠিক করবেন। আর জামাত আর এনসিপি তাদের কি হবে ঈশ্বরই জানে। বাংলাদেশে তো একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল। এবার বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার পরিস্থিতিটা আপনাদের জানাবো। প্রথমে ভারতের পরিস্থিতিটা একটু জানাই। সার্জিও ঘোর তার সঙ্গে মিটিং হওয়ার পর দীনেশ ত্রিবেদী একদম ফিরে তিনি সামান্য খাওয়া দাওয়া করে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। গতকাল রাতে আমাদের এখানে একটা কিচেন ক্যাবিনেট বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, অজিত দোভাল আর আমাদের দীনেশ ত্রিবেদী প্রত্যেকেই উপস্থিত ছিলেন। আর নির্মলা সীতারামন, তিনিও ফিনান্স মিনিস্টার, তিনিও আছেন এর মধ্যে। তো সেখানে দীনেশ ত্রিবেদী পুরো বাংলাদেশে মানে এর বৈঠকটা, সার্জিও ঘোরের সঙ্গে বৈঠকটা মর্মার্থক পুরোটা তুলে ধরেন। এবং সেখানে তিনি একটা কথা বলেন যে এই যে ব্রিক্স সম্মেলন হচ্ছে, তাতে যে আমরা যে চিঠিটা পাঠিয়েছি সেখানে নাকি আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করিনি বলে ওরা একটা খুঁত ধরে বসে আছে। তখন অমিত শাহ বলেন যে ভারতের থেকে, ভারতের হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং যে শুভেচ্ছা পত্রটি পাঠিয়েছিলেন এবং শোকবার্তা পাঠিয়েছিলেন, তার কি ধন্যবাদ সূচক একটা পত্র বাংলাদেশ থেকে এসছে? এই সৌজন্যতা বোধ না বাংলাদেশের প্রধানমন্ত্রীর আছে, না বাংলাদেশের যারা নেতা আছে এখন ক্ষমতায় তাদের আছে। এখন ভারতকে যদি কেউ দুর্বল মনে করে তাহলে ভুল করবে। ভারতের সহনশীলতাকে দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। आप जो दिखाएगा मैं उसको उन्हीं के भाषा में जवाब दूंगा। মানে যে যেরকম দেখাবে আমি সেই ভাষাতেই জবাব দেবো। তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার নামটা উল্লেখ করেননি। কারণ তুমি তো আমাকে সৌজন্য দেখাওনি, আমি কেন বারবার সৌজন্য দেখাতে যাব? এরপরে ব্রেকিং নিউজটা হলো, এরপরে যা কথাবার্তা হয়েছে আমি সব জানতে পারিনি। এরপরে যে ব্রেকিং নিউজটা হলো, আজকে সকালবেলা দীনেশ ত্রিবেদী সোজা চলে যান শেখ হাসিনার কাছে। মোদীজি মানে নির্দেশে গিয়ে সেখানে তিনি পুরো অবস্থাটা ব্যাখ্যা করেন এবং 40 মিনিট ধরে তাদের মধ্যে কথাবার্তা হয়। খুঁটিনাটি প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে শেখ হাসিনা জেনেছেন কারা কারা বৈঠকে এসেছিল, বৈঠকটা বাতিল হলো কেন, মানে এই এটা মানে আপনার নৈশভোজ বাতিল হলো কেন, তারেক রহমানের সরকারের এখন কি অবস্থা, তারা কোনো বিবৃতি দিচ্ছে কিনা, এই নিয়ে নানান প্রশ্ন করেছেন। মিটিংটা চললে 40 মিনিট, অর্থাৎ যে ঘটনাবলী বাংলাদেশে ঘটে গেল সেটার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কিন্তু চলে গেছে শেখ হাসিনার কাছে। উল্টো দিকে সার্জিও ঘোর তিনি দিল্লি ফিরে এসেছেন। এখন দিল্লি ফিরে আসার পর যিনি কথায় কথায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টকে ফোন করেন, এত বড় একটা ঘটনা হওয়ার পর তিনি কি প্রেসিডেন্টকে জানাননি? নিশ্চয়ই জানিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প তিনি তার হিসেবে চলছেন যে চীনকে দূরে রাখতে গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ক করতেই হবে, না হলে পরে আমাদের পরে মুশকিল আছে। ভারত যদি চীনের দিকে ঘেঁষে যায় তাহলে ইন্দো প্যাসিফিকে
আমরা ঝামেলায় পড়ে যাব এবং এই ব্রিক্স গঠনের যে প্রচেষ্টা, ডলারাইজেশন, সেটাতে আরো এক ধাপ ওরা এগিয়ে যাবে। ফলে চীনের থেকে ভারতকে আলাদা করতে গেলে ভারতের যে দাবি, সেই দাবিটাকে কিন্তু মান্যতা দিতে হবে। এবার সময় এসে গেছে আমাদের গুটিয়ে নেওয়ার পালা, বাংলাদেশ থেকে ব্যাগপত্র গুটিয়ে নেওয়ার পালা। শেখ হাসিনাকে আমরা ঢুকিয়ে দেব, তারপর শেখ হাসিনা ওখানে বুঝে নেবেন কি করবেন না করবেন, আমরা তীক্ষ্ণ নজরটা রাখবো, এইটুকু আমাদের কর্তব্য। অর্থাৎ শেখ হাসিনার ফেরাটা এবার নিশ্চিত হয়ে গেল, অন্তত ট্রাম্পের কথাতে। এখন এই কথাটা আমরা জানলাম কি করে? এই কথাটা স্বয়ং সার্জিও গোর তিনি জানিয়েছেন আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। ডক্টর জয়শঙ্কর মারফত এই খবরটাই ছড়িয়ে গেছে। তিনি কোনো প্রেস কনফারেন্স করেননি, বলে না খবর ছড়িয়ে যায়, খবর থাকে না, চাপা থাকে না। এবার আসি উল্টো দিকে বাংলাদেশের কথা। সার্জিও গোর ফিরে যাওয়ার পর এখন থরহরি কম্প লেগে গেছে, মানে কে কোথায় কি বলবে না বলবে ঠিক করতে পারছে না। জামাত এবং এনসিপি তারা বিএনপিকে দোষারোপ করছে, এটা চক্রান্ত। যদি আমাদের এভাবে অপমান করা হতো তাহলে পরে আমাদের আগেই বলে দিত, আমরা যেতাম না নৈশ বোঝে। খলিলুর রহমান আমাদের সঙ্গে চক্রান্ত করেছে ভারতের নির্দেশে, সবকিছু ভারতের নির্দেশে হচ্ছে। কিন্তু তারেক রহমানের সরকারের পক্ষে যিনি সব ব্যাপারে পটার পটার করেন, এই সালাউদ্দিন সাহেব, তিনি অন্তত এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। এখন আপনাদের আমি দুটো ছবি দেখাবো। দুটো ছবি, বলে না ছবি অনেক কথা বলে দেয়। দুটো ছবি, প্রথমটা দেখুন, দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জিও গোরের যে বৈঠক শেষে যে মিটিংটা হয় বা বৈঠকের আগে যে মিটিংটা হয়, সেই মিটিংয়ে আপনার চেহারা দেখুন, দুজনের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন। সার্জিও গোর রিল্যাক্সড এবং অত্যন্ত বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্ব সুলভ একটা হাসি আসছেন, দীনেশ ত্রিবেদীও তাই। এই ছবিটা বলে দিচ্ছে যে এনাদের মধ্যে কতটা সুন্দর আলাপ হয়েছে। আমার মনে হয় ছবিটা বৈঠকের পরেই তোলা। উল্টো দিকে আমি আর একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটা হচ্ছে তারেক রহমানের সঙ্গে মিটিং এর পর সার্জিও গোরের সঙ্গে তোলা ছবিটা। ছবিটায় আপনি দেখুন সার্জিও গোরের মুখটা এবং তারেক রহমানের মুখটা। তারেক রহমানের দেতো হাসি হাসছেন বটে, কিন্তু সার্জিও গোরের মুখটা থমথমে। অর্থাৎ তিনি যে একেবারেই সন্তুষ্ট নন, এই ছবি কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে। ছবি কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। এদিকে আমাদের রণদীপ জয়সওয়াল, তার একটা ফটো কার্ড আমি জুড়ে দিচ্ছি, সেখানে দেখুন তিনি কি বলছেন। আবার আমাদের যিনি অজিত দোভাল আছেন এনএসএ, অজিত দোভাল কিন্তু আবার এটা কথা বলেছেন। আমি সেটারও ফটো কার্ড আপনাদের আমি দিয়ে দিচ্ছি। দেখুন তার নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে কোনো রকম আপোষ ভারত করবে না, এই ধরনের একটা কথা তিনি বলেছেন। সরকার যে ভয়ে কাঁপছে তার একটা ছোট ভিডিও আমি কর্নারে চালিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে ভেতরে ভয় কতটা ঢুকেছে, অর্থাৎ আওয়ামী লীগ ফিরে আসছে, এই ভয়টা কতটা ঢুকেছে। ভিডিওটা দেখুন, আমি চুপ করে পাশে বসে থাকবো। যদি এই সরকার ব্যর্থ হয়, মনে রাখবেন বাংলাদেশে কেউ বাস করতে পারবেন না,
কেউ বাস করতে পারবেন না। এর চেয়ে সিনসিয়ার গভর্নমেন্ট, এর চেয়ে সিনসিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে না, ছিল না। আর এইবারে কমিটমেন্ট যদি আমরা ফেল করি জুলাই অভ্যুত্থানের পরে, মনে রাখবেন আমরা শেষ হবো না, আপনারাও শেষ হবে। কেউ কারো বাড়িতে থাকবেন না, ডিউটিতে থাকবেন না, কারণ সবার আমল নামা সবাই জানতেছি কে কি আমরা করতেছি। আমি খুব ভদ্রচিত ভাষা বলে গেলাম, অত্যন্ত আবেগ অনুরোধ নিয়ে আপনাদেরকে বলে গেলাম। এবার সব থেকে বড় মুশকিলে পড়েছেন আমাদের জামায়াত ইসলামের আমির এবং এই এনসিপির ছোকরাগুলো। কারণ এই যে বলছেন না আমাদের সকলের আমলনামা সবার কাছে আছে, আমলনামা কার কাছে থাকবে? আমলনামা আছে আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ ফিরলে পরে, ফেরাটা এখন শুধু সময়ের অপেক্ষা। আওয়ামী লীগ ফিরলে পরে ফুল প্রসাদ আচ্ছা গুড়ে চড়াবে, সে তো বুঝতেই পারছে। এখন আওয়ামী লীগের নেতাদের ভারতবর্ষে ঠাঁই হয়েছিল, এদের ঠাঁই কোথায় হবে সেই নিয়ে এরা এখন খুব চিন্তিত। এখন জাহাজে করে পালাবে না নৌকায় করে পালাবে সেটা হচ্ছে পরের ব্যাপার। আমি যে আপনাদের বলেছিলাম না সেপ্টেম্বর, আমি কোনো গণৎকার হিসেবে আমি বলিনি। আমি পারিপার্শ্বিক অবস্থা এবং লোকের সঙ্গে কথাবার্তা বলে আমি যেটুকু আন্দাজ করেছিলাম তাতেই আমি বলেছিলাম যে সেপ্টেম্বর, খুব বেশি দেরি হলে। তারপরে আবার একটা ভিডিওতে বলেছিলাম সেপ্টেম্বরও হয়তো লাগবে না, তার আগেই ফিরে যাবে শেখ হাসিনা। এবার ট্রাম্পের ব্যাপারটা কি? ট্রাম্প বুঝে গেছে যে এখানে ভারতকে আমার কাছে রাখতে হবে, বাংলাদেশ যাই ভাঁড়বে, শেখ হাসিনাকে ঢুকিয়ে দাও, আমরা ওপর দিকে নজর রাখবো, আর ভারতের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে চলবো যাতে চীনকে দূরে রাখা যায়। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, জবাবটা আপনারা দেবেন। এই যে 12-13 সেপ্টেম্বর সেটা নিয়ে এত ধুয়ো তুলছেন যে প্রধানমন্ত্রী হিসেবে জানানো হয়নি, অমুক হয়নি, তমুক হয়নি, উনি না এসে দেখান। তারেক রহমান ভারতবর্ষে 12-13 সেপ্টেম্বর ব্রিক্সের যে মিটিং আছে সেই মিটিং অ্যাটেন্ড না করে দেখান। এটা আমারও চ্যালেঞ্জ রইল। যদি আসেন তাহলে ভালো, আর যদি না আসেন তাহলে আরো ভালো। কোনোটাতেই ভারতবর্ষের কোনো অসুবিধা নেই। ভারতবর্ষ তার নিজস্ব গতিতে চলবে এবং ভারতবর্ষ সহনশীল বলে আপনারা যাচ্ছে তাই বলে যাবেন। সহ্যের একটা সীমা আছে, সেই সীমা আপনারা অতিক্রম করে গেছেন। এইবার বলে না বউ ঝি মেরে বউকে শেখানো, এটাই হবে। বাংলাদেশকে আক্রমণ করলে বাংলাদেশ ছাতু হয়ে যাবে। বাংলাদেশকে আক্রমণ করে লাভ নেই, কারণ আবার ঘুরতে হবে ভারতকেই, কেউ টাকা দেবে না। ভারত এই মুহূর্তে চাইছে না, আর ভারতের ভেতরে এখন ইন্টারনাল এত সমস্যা রয়েছে, ওই ঝামেলা ভারত এখন জড়াবে না। কাঁটা দিয়ে কাঁটা তোলা হচ্ছে সব থেকে ভালো, তাই উপযুক্ত পথটাই ভারত ধরেছে। এবার আপনারা অপেক্ষা করুন, এই আগস্টের মধ্যে, আমি আজকে আগাম ঘোষণা করে দিলাম, লিখে রেখে দিন, এই আগস্টের মধ্যে তারেক রহমান সরকার গদি উল্টাবে। এখন তিনি লন্ডন পালাবেন না কোথায় যাবেন সেটা তিনিই ঠিক করবেন। আর জামাত আর এনসিপি তাদের কি হবে ঈশ্বরই জানে। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট বলে একটা কথা আছে। এই অধিক সন্ন্যাসীতেই গাজন নষ্টের মতো নৈশভোজ নষ্ট হয়ে গেছে। কারণ সবাই নৈশভোজের খবর করছেন, কিন্তু নৈশভোজ বাতিল হলো কেন? তারপর রোহিঙ্গা ওখানে হেলিকপ্টারে প্রদর্শন করার ব্যাপারটা ছিল, সেটা বাতিল করে তিনি অন্য বিমানে সপরিষদ 12 জনকে নিয়ে তিনি ঘুরে এলেন। সার্জিও গোড়ের কথা বলছি। অথবা দীনেশ ত্রিবেদীর সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের দুর্ধদার বৈঠক কেন? বা তারেক রহমানের সঙ্গে কি কথাবার্তা হলো? এবং তারেক রহমান
কি বললেন, এবং ভারত এবং বাংলাদেশ এবং চীনের মধ্যে যে সমঝোতাপত্র বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তারই বা কি দশা হলো এই সার্জিও গোরের ভিজিটের পর, পুরোটাই আমি ব্যাখ্যা করব। একদম যা যা হয়েছে আমি পুরোটাই আপনাদের বলবো। দয়া করে ভিডিওটা শেষ অবধি দেখবেন, আমার অনুরোধ রইল। শুরু করছি আমি সার্জিও গোরের নৈশভোজ বাতিল। এখন নৈশভোজ কার সঙ্গে ছিল? সার্জিও গোরের সঙ্গে খলিলুর রহমানের। তার সঙ্গে খলিলুর রহমান, সার্জিও গোরের যে সাঙ্গপাঙ্গ, আমি তো বলেছি যে ক্লোজ ডোর মিটিং মানে সেটা একজন থাকবে তার কোনো মানে নেই, 12 জন, তার সেক্রেটারি ফেক্রেটারি সব মিলে 12 জন উপস্থিত। ওদিকে আমাদের খলিলুর রহমান তিনি কি করেছেন, তিনি বিএনপি থেকে, এনসিপি থেকে, ইউনূসের দলের লোক, তারপর এলি তেলি গাঙ্গুরাম, যাকে পেরেছেন তাকে নেমন্তন্ন করে নৈশভোজে ডেকে পাঠিয়েছেন। যে আমার কত হ্যাডম দেখো, আমি তোমাদের মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আমি তোমাদের বসিয়ে দিচ্ছি। এখন মার্কিন রাষ্ট্রদূত তো মার্কিন রাষ্ট্রদূত, মার্কিন নীতি অনুযায়ী চলে। তিনি প্রথম এই দৃশ্য দেখে খলিলুর রহমানকে একান্তে ডেকে নিয়ে গিয়ে বলেন যে নৈশভোজটা হচ্ছে আপনার সঙ্গে, আপনার পরিবার বা আপনার দল, আপনার সমর্থক, আপনার দেশের লোকের সঙ্গে কিন্তু আমার বৈঠক নয়। 1-to-1 বৈঠক মানে আপনার বিদেশ মন্ত্রকের যে সমস্ত প্রতিনিধি আছে তারা থাকবেন, আমার বিদেশ মন্ত্রকের প্রতিনিধি যারা রয়েছেন তারা থাকবেন, এর বাইরে কারোতে থাকার কথা নয়। ঠিক আছে, চলুন আগে আমরা বৈঠকটা শেষ করে নিই বলে একটা আলাদা কামরায় নিজেরা চলে যান 12 জন প্রতিনিধি সহ। আর ওই যে আপনার একজন উপদেষ্টা আছে না, তাই কিন্তু ঢুকতে দেওয়া হয়নি, এটাও শুনে রাখুন। সেখানে আমি যা যা বলেছিলাম যে যে প্রশ্নগুলো উত্থাপিত হবে, ঠিক সেই প্রশ্নগুলোই উত্থাপিত হয়েছে। চীনের সঙ্গে চুক্তি, তুর্কির সঙ্গে চুক্তি, এখানে ড্রোন কারখানা, অস্ত্র কারখানা, চীনকে মংলা ভোট দেওয়া, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে তহরম মহরম, তারপরেতে আরাকান মানবিক করিডোর, সেটা ব্যাপারে ব্যবস্থা না নিয়ে উনি চীনের করিডোর নিয়ে ওনারা পড়েছেন, নিয়ে বিস্তর ঝাড় খেয়েছে। ঝাড় মানে বিস্তর ঝাড় খেয়েছে। বিস্তর ঝাড় খাওয়ার পর তিনি বলেন যে আমার প্রথম হচ্ছে সময়ের অভাব, অফিসিয়ালি যেটা বলেন আমার সময়ের অভাব, এবং খাবারের আমার কিছু রেস্ট্রিকশন আছে বলে আমি নৈশভোজটা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি বলে উনি বেরিয়ে যান। এর পরবর্তী প্রতিক্রিয়া হচ্ছে খলিলুর রহমানের, যেটা আপনারা দেখেছেন। সবকিছুতেই না, আসলে হ্যাঁ বলার তো কোনো জায়গা নেই। উনি কি বলতে পারবেন যে আমার বলে বলে 6 মেরেছেন? পুরো বসিয়ে রেখে আক্ষরিক অর্থে যদি বলেন আপনি, ঠাস ঠাস করে চড়ানো, ঠাস ঠাস করে চড়িয়েছেন। এটা গেল প্রথম নিদর্শন। তারপর হচ্ছে আমাদের দীনেশ ত্রিবেদী, তার সঙ্গে 1 ঘন্টা 40 মিনিটের একটা বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠকে তিনি এটা স্বীকার করেছেন দীনেশ ত্রিবেদীর কাছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আগে যে চোখে দেখতো বাংলাদেশকে এবং যেভাবে শুনেছিল আওয়ামী লীগ সম্পর্কে,
মানে যে সমস্ত খবর তাদের কাছে গেছিল সেগুলো কিছুটা সত্য, বাকিটা সর্বৈব মিথ্যা। এখন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনেই একই চোখে বাংলাদেশকে দেখবে। আপনাকে যে এখানে বসানো, আপনাকে মন্ত্রী পদমর্যাদায় নিয়ে উন্নীত করা, এই জন্য আপনাকে আমি অভিবাদন জানাচ্ছি, কনগ্রাচুলেশন। আপনার এই উন্নতি আরো দীর্ঘায়িত হোক এবং ক্যাবিনেট মন্ত্রী থেকে আপনি আরো উপরে যান, আমাদের সঙ্গে কাজ করতে সুবিধা হবে। এবং দীনেশ ত্রিবেদী খুব কোলাবেড়ার লোক। দীনেশ ত্রিবেদী গভীরভাবে আপ্যায়ন করেন। যেটা 40 মিনিটের মিটিং ছিল সেটা 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেল। অথচ নৈশ ভোজদিকে বাতিল হয়ে গেল। এবার এরই মাঝখানে যখন মানে ওই বৈঠকটা যখন শেষ হয়ে গেছে, মানে নৈশভোজ শেষ হয়ে গেছে, আচ্ছা আগে দীনেশ ত্রিবেদীর কথা আগে আসে। দীনেশ ত্রিবেদীর যখন বৈঠক যখন শেষ হয়ে গেছে, তারপরে তিনি সেনা হেলিকপ্টারে তার যাওয়ার কথা ছিল রোহিঙ্গা পরিদর্শনে, রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনে, কিন্তু তিনি সেনা হেলিকপ্টার ব্যবহার করেননি। তিনি একটি প্রাইভেট সংস্থার একটি প্লেনে ভাড়া করে তিনি পুরোটা ঘুরে আসেন। ঘুরে এসে তারপর আজকে সকালবেলা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকটা শুরু হয় আপনাদের স্থানীয় সময় সকাল 8টায়। বৈঠকে তারেক রহমানকে আগা পাঁচতলা, যাকে ময়দা ঠাসা বলে না, ময়দা ঠাসা ঠেসেছে। এবং আমি বলেছিলাম সঙ্গে পুরো চুক্তির দস্তাবেজ নিয়ে যাবেন, এবং প্রকৃত অর্থে কিন্তু চুক্তির দস্তাবেজ নিয়ে গেছিলেন। দুটো চুক্তি, একটা হচ্ছে 10 পয়েন্টের এগ্রিমেন্ট, যেটা লন্ডনে হয়েছিল, তারেক রহমান নিজে সই করেছিলেন। আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে এগ্রিমেন্ট। ক্লজ ধরে ধরে প্রত্যেকটার উত্তর চাওয়া হয়েছে। একটার উত্তর ফ্লাম্বিং করা ছাড়া তারেক রহমান কোনো সদুত্তর দিতে পারেননি। এই মিটিংটাও শেষ হয়ে যায় প্রায় 20 মিনিটের মধ্যেই। এর মধ্যে উনি আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন। যখন মানে প্রশ্ন করা হচ্ছে যে আমাদের খলিলুর রহমানকে আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলেছেন, উনি বলেছেন না, হয়নি। সবেতেই না। কারণ চা বিস্কুট খাওয়ার জন্য ওইখানে আলোচনা হয়েছে। যে সময় উনি বলছেন যে না হয়নি, সেই সময় কিন্তু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার কথাবার্তা চলছে। বিপরীতমুখী দুটি খবর। একদিকে দেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছেন আওয়ামী লীগের সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে কিনা আমি জানি না। আর অন্যদিকে সেই সময়ই ঘড়ি সময় ধরে সেই সময়ে কিন্তু আবার ওদিকে আওয়ামী লীগের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। বিএনপি টিএনপি কারোর সঙ্গে তার কোনো কথাবার্তা কিছু হয়নি। তারেক রহমানের সঙ্গে মিটিং এর পর তিনি সোজা ফিরে আসেন হোটেলে। হোটেল থেকে কিছুটা সময় মানে বিশ্রাম নিয়ে ব্যাগপত্র গুছিয়ে আজকেই দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন বলে ঠিক হয়েছে। সময়টা কখন আমি জানি না। ফলে আপাতত যেটা দাঁড়ালো, সার্জিও গোরের এই যে সফর, সেই সফরকে ঘিরে যে উত্তেজনার আবহাওয়া ছিল সেটাই পুরো জল ঢাললো। এবং চীনের সঙ্গে যে সমঝোতাপত্র এবং চুক্তিগুলো হয়েছিল সেগুলো সমস্ত ঠান্ডা করে ঢুকে গেল। এটা হবেই, এটা জানতেন তারেক রহমান সরকার। এবং
তার জন্যই কিন্তু এই যে চীনা রাষ্ট্রদূত, তিনি যে বারবার অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন এবং বাংলাদেশ সরকার তার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স আপ করছিল না, সেটা কিন্তু এই জন্য। অর্থাৎ চীন ঠান্ডা ঘরে, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এক প্ল্যাটফর্মে। আমি অনেকদিন আগে আপনাদের বলেছিলাম ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে, মনে করে দেখুন, আপনারা তো ভুলে যান। ওভারল্যাপিং পদ্ধতিতে কাজ হবে বলে একটা আমি কপি করেছিলাম বহুদিন আগে। সেই ওভারল্যাপিং পদ্ধতির কথাই কিন্তু আবার উনি বলেছেন যে আমরা একে অপরের স্বার্থ দেখে চলব। ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তারিত কথা হয়েছে দীনেশ ত্রিবেদীর সঙ্গে। আমাদের এখানে তো কথাও হয়েছে, দীনেশ ত্রিবেদীর সঙ্গে কথা হয়েছে। আর এই ইন্দো প্যাসিফিক নিয়ে বিস্তর ঝাড় খেয়েছে তারেক রহমান এবং খলিলুর রহমান দুজনে, যার জন্য এখন খলিলুর রহমান এবং তারেক রহমান তাদের দেখবেন খুব বিষণ্ণ, তারা হতাশ এবং তারা বেগে গেছেন আর কি। এবার বুঝে গেছেন, পরিষ্কার বুঝে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্র হাত ছেড়ে দিল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যাকআপটা ছিল, সেই ব্যাকআপটা মার্কিন যুক্তরাষ্ট্র তুলে দিল আর কি, সোজা কথায়। এবার তোমার রাস্তা তুমি দেখে নাও, আমরা আমাদের রাস্তা করে নেব। ফলে আমি যে বলছিলাম না আপনাদেরকে খুব সেপ্টেম্বর অব্দি এগোবে না, তার আগেই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বেন। সেই এই মিটিংটার পরে এবার কি আপনার মনে হচ্ছে না যে 7-10 দিন বাদে সরকারের কি অবস্থা হবে? এবং আমি আর একটা কথা বলেছিলাম যে শেখ হাসিনা ঢোকার 4 থেকে 6 মাসের মধ্যে সরকার পড়ে যাবে। এখন যে অবস্থা শোনা যাচ্ছে, জামায়াত এবং এনসিপি যদি পদত্যাগ করে তাহলে সরকার তো সংকটে, সরকার তো পড়ে যাবে। কি হবে এখন খুব একটা ইন্টারেস্টিং পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকুন, অনেক ঘটনা ঘটবে। আমি বলেছি না, এই আগস্ট থেকে শুরু হবে, সেপ্টেম্বরের মধ্যে সব খতম, সাফ সফ হয়ে যাবে একদম। এর মধ্যে 6 জন সাংবাদিককে ডাকা হয়েছিল, আমি বললাম বোধহয়, তাদের কাছ থেকে সমস্ত জানা হয়েছে যে কজন সাংবাদিককে জেলে ঢোকানো হয়েছে, কাদের কাদের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, মানবাধিকার ইস্যু কোথায় কোথায় লঙ্ঘিত হচ্ছে, সব তাদের কাছ থেকে জেনে নিয়েছে। আমি নাম কারো বলবো না, আমি নামগুলো জানি কিন্তু আমি নাম বলবো না, কারণ এটা সম্পূর্ণ তাদের জীবনের ব্যাপার, তাই নাম বলাটা উচিত হবে না। তো আপাতত খবর এখানেই শেষ। কাল থেকে আবার নতুন নাটক বিএনপি শুরু হবে, এই জামায়াত এনসিপি বনাম বিএনপি। নতুন নাটকের জন্য এবার আপনারা তৈরি থাকুন। এদিকে শেখ হাসিনাও ব্যাগপত্র গোছাচ্ছেন, তিনিও দেশে ফিরবেন, কোন পথে ফিরবেন সেটাও আমি জানি না, সেটাও পরে আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।